শুভ্রতাদের সম্পর্ক ঠিক কোন জায়গায় আটকে আছে সে নিজেও জানে না। বুঝতে পারছে না আসলে। মেহরাত ভাইয়ের নীরবতা তাকে পোড়াচ্ছে। কিন্তু দাম্ভিক এক মন বলছে, সবসময় তোর উপর রাগ দেখায় আর তুই গলে গলে পিছু ছুটিস। এরকম করলে চলবে না। তুই নিজেও একটু ভাব নিয়ে দেখ। তোর পিছু পিছু ছুটে কি না। কিন্তু কিসের কি? তার পিছু ছুটবে দূরে থাক, তাকে দেখলে এমন করে। সে কি না কি যেমন। আরে বেটা বউ তো আমি তোর, সংসার তো আমার সাথেই করবি নাকি? এই নটাঙ্কি করার মানে কি? তোর হার মাস জ্বালিয়ে খাবো আমি বলে দিলাম। একনাগাড়ে দাঁত কপাট চেপে কথাগুলো বলে উঠল শুভ্রতা। ব্যাগের উপর থাবা মেয়ে রে চট করে উঠে দাঁড়ালো মেয়েটা। আবারও সোহানার দিকে তাকিয়ে আঙুল তাক করে বলল, এই তোর ভাইটা বেশি বেশি করতেছে না? এই লোকের মাথার সব চুল আমি তুলে ফেলবো বলে দিলাম। শয়তান লোক। এই ভালোবাসার নমুনা। কিছু বলতে না বলতেই নাক কারে তোলে রাখে। দুনিয়ায় সব ব্যাটারা ভালোবাসার মানুষের আগে পিছে ঘুরে, রাগ ভাঙ্গায়, মান গলায়। আর এই লোক নিজেই জেদ ধরে এভারেস্টের চূড়ায় উঠে বসে থাকে। উদ্ধৃতি চিহ্ন। কারেক্টিড সিস্টার। এটা আর কেউ না, এটা তাসদিদ মেহরাত তালুকদার। সো ভাইয়ের থেকে এসব আশা বাদ দে। এসব বাদ দে মানে কি? তাসদিদ মেহরাত তালুকদার নাকি নাকি আমার ছাই আমার যত সব। উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতা আর কোন শব্দ খুঁজে পাচ্ছে না মেহরাতকে গালি দেওয়ার। শয়তান লোকটা তাকে অসহ্য রকম ভাবে জ্বালাচ্ছে। সে শুধু ফোসফাস করতে থাকলো রাগে। এসব একদম মেনে নেওয়া যাচ্ছে না আর। মুহূর্তেই শুভ্রতার রণমূর্তিটা উধাও হয়ে গেল দূর অজানায়। মুখটা কেমন কাদো কাদো হয়ে গেল হঠাৎ করেই। আবারও সোহানার পাশ ঘেঁষে বসল কলেজের খোলা মাঠের একপাশের বেঞ্চিতে। সোহানাকে নিজের দিকে ফিরিয়ে বলল, তুই বল, আমি ভুলটা কি করেছি? মেহরাত ভাই এমন করছে কেন? আচ্ছা সেদিন ভুল টুল যাই বলে থাকি উনি কি এগুলো বাদ দিয়ে আমার কাছে আবার আসতে পারে না? তুই বল মেহরাত ভাই এগুলো ঠিক করছে? আহ! সোহানার মনটা বিরক্তিতে চিরবির করে উঠল বোকা মেয়েটার কথায়। এই এক কথা এক সপ্তাহ ধরে ঘেনের ঘেনের করছে তার কাছে। সুস্থ হওয়ার পর এক সপ্তাহ ভালোই রাগ টাগ নিয়ে ভাব ধরে বসেছিল। ভেবেছিল মেহরাত ভাই হয়তো ওকে এসে মানাবে। ও মা, কিসের কি পান্তা ভাতে ঘি! উল্টো মেহরাত ভাই ফিরেও তাকাচ্ছে না। ওর বিষয়ে টোটালি কিছুই বলছে না। মানে শুভ্রতা যেন এক্সিস্টই করে না ভাইয়ের কাছে এমন এক ভাব। সেই থেকে রোজকার ওর পেনের এক কথা ওর কানের পোকাগুলোও তাড়িয়ে দিচ্ছে। বাড়িতে যাই একটু ভাবটাব ধরে থাকে কলেজে আসলে তার মাথা খায়। আরে হো বইন, জানোস ভাই এমন, তাইলে উল্টা পাল্টা বলস কেন, হুদাই। বইন বিশ্বাস কর, তোর এগুলি আর ভাল লাগে না। এসব প্রেম ভালোবাসা না কইরা যদি ভণ্ডামি করতি, তাইলেও এর থেকে বেশি ভালো থাকতি আমার মতো। এইসব কইরা মাতারা চিহ্ন রাখাইয়া লাভটা কি? 2 দিন পর পর এই ঝামেলা ওই ঝামেলা। উদ্ধৃতি চিহ্ন। তুই বুঝবি, আমার হইয়া কিছু বলতে না পারলে চুপ থাক মাইয়া। ঝাঁঝিয়ে উঠে সোহানাকে থামিয়ে দিল শুভ্রতা। এই শয়তান লোকটাকে সে জ্বালিয়ে মাতারা চিহ্ন রবে। তাকে পাত্তা না দেওয়া। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। সন্ধ্যা হয়ে গিয়েছে। হিসেব মতো এক ছেলেকে বাড়িতে পাঠিয়েছে আলতাফ তালুকদার শুভ্রতার হায়ার ম্যাথের টিচার হিসেবে। পরীক্ষা চলে এসেছে তাই অতি শিগগিরই এই কাজ সম্পন্ন করেছেন তিনি, তাও আদনানের সাহায্যে। তার গুণধর ছেলে তো বাঁকা হয়ে বসে আছে। যাক, ছেলে না থাকলেও ছেলের বন্ধুও সই। ছেলেটা ভারী কাজের। কিরকম বলতেই বলতেই ঠিক করে দিল টিউটর। মেহরাত আজ সন্ধেও বাড়ি চলে এসেছে। গত 1 মাসে আজকেই ওকে বাড়িতে দেখা গেল সন্ধ্যার পর। তবে আসার পর থেকে রুমেই। জাহানারা বেগম ছেলের শরীর ভালো না মনে করে দেখে এসেছেন ছেলেকে, কিন্তু তেমন কিছু না। ছেলে ভালোই। 7টা বেজে গিয়েছে প্রায়ই। তালুকদার বাড়ির কলিং বেল বেজে উঠল। স্বপ্না গিয়ে দরজা খুলে দেখল নতুন এক চেহারা। তাও 4 চোখওয়ালা। সে কিছুক্ষণ তীক্ষ্ণ চাহনিতে পরখ করে নিল 4 চোখওয়ালাকে। এর সম্পর্কে তাকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। তবুও বাড়ির স্থায়ী একজন কাজের লোক হয়ে কে বাড়ির মেয়েকে পড়াতে আসছে তার জানাশোনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে না? এই ছেলে তুমি নি শুভ্রতা মামনির নতুন স্যার? জোহরি চোখে চেয়ে শুধালো স্বপ্না। অপ্রস্তুত কেশে উঠল দীপ। কেশে নিজের চশমাটা ঠিকঠাক করে জবাব দিল, জি। উদ্ধৃতি চিহ্ন। তুমি ছেলে এই এলাকারই? জি। তুমি ভালো কইরা পড়াইতে পারোনি? উদ্ধৃতি চিহ্ন। জি। কি জি জি লাগায় রাখছো? আর কিচ্ছু বলতে পারো না? পড়াইবা কি? জি। উদ্ধৃতি চিহ্ন। আবার জি। আহা বলতে দিবেন তো খালামণি। উদ্ধৃতি চিহ্ন। কি খালামণি? এই ছেলে তোমার আমাকে দেখে খালা টাইপ মনে হলো?
আন্টি ডাকতে পারো না, পোড়াইবা কি? হায় হায়, এই কি টিসার লইয়া আইলো সুব্রতা মামনির লইগ্গা। এক প্রকার বিলাপ করতে করতে পথ ছেড়ে ভিতরে ঢুকল স্বপ্না। তার বিলাপে সুরাইয়া বেগম, জাহানারা বেগম রুম ছেড়ে বেরিয়ে আসলেন। এদিকে দীপ হতভম্ব। আন্টি আর খালার মধ্যে পার্থক্য কি? এ কোন পাগল পাড়ায় পাঠালো তাকে আদনান ভাই? জাহানারা বেগম এসে দীপকে সাদরে ড্রয়িং রুমে বসালেন। ছেলেটা সোনার ওভার অ্যাক্টিং এ ভ্যাবাচেকা খেয়ে গিয়েছে। স্বপ্নাকে বকে সুব্রতার রুমে পাঠালে ওকে নিচে আসতে বলে। তারা জন দীপের সাথে একটু পরিচিত হয়ে কিচেনে গেলেন নাস্তার সরঞ্জাম তৈরি করতে। স্বপ্না এসে সুব্রতার রুমে ঢুকে গেল চপাত করে দরজা খুলে। এই রুমে আসতে গেলে সে এত টারমিশনের ধার ধারে না। মাইয়া মানুষের রুমে ঢুকবো, এনে আবার কিসের পারমিশন? বিকেলের পর থেকে সে আর রুম থেকে বের হয়নি আজ। সত্য ব্লতে তার পড়া বাকি অনেক। এক্সাম মাথায়, মেয়েটার নাজেহাল অবস্থা। তার উপর হুট করেই বাড়তি টেনশনগুলো কিলবিল করে ওঠে। আচমকা স্বপ্নাকে দেখে বুকে থুথু দিয়ে উঠল শুভ্রতা। ভয় পেয়েছে সে। এভাবে কেউ আসে? একটু নকটক করবে তো? একটু নকটক করে আসবে তো? উদ্ধৃতি চিহ্ন। মাইয়া মাইনষের রুমে আইমো এনে নকটক কি? তাড়াতাড়ি নিচে আসো, তোমার নতুন স্যার আইছে। চাইর চোখ। ব্যাটারে আমার ভাল্লাগে নাই। খালা পরমু। ভাল্লাগানের কি হইল? উদ্ধৃতি চিহ্ন। থাক যাই, আমার ভাল্লাগা না লাগা দিয়া কি? তুমি যাও গিয়া পড়তে বসো। আমি আবার যাই এই বাড়ির মহারাজের কাছে। রাজায় আইজ সন্ধ্যা না হইতেই বাইত। আজব ঘটনা। উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতা তেছড়া চোখে চেয়ে রইল সোনার যাওয়ার পথে। রুম থেকে বেরিয়ে যেতে সেও পিছু গিয়ে দরজার পর্দা ধরে লটকে দেখল মেহরাদের রুমের দিকে যাচ্ছে স্বপ্না খালা। সে প্রথমেই বুঝেছিল এই লোককেই স্বপ্না খালা দুনিয়ার আজগুবি নামে ডাকে। বাবা, আজ এত তাড়াতাড়ি বাড়িতে? শুভ্রতা দরজা থেকে ফিরে আসলো। এসে ঝটপট সময় দেখে নিয়ে মনে মনে শয়তানি হাসি দিল। কাবার্ড থেকে শুভ্র রঙা দেহ খানয় একটা শুভ্র রঙা কুর্তি জড়িয়ে নিল। চোখে ভরাট করা কাজল দিয়ে পাতলা অধর জোড়ায় আর্টিফিশিয়াল রঙের প্রলেপ লাগিয়ে দিল। চুল টুল সুন্দর করে বেঁধে একদম কাউকে ঘায়েল করার মতো ফিটফাট। মুহূর্তেই মেয়েটার চেহারা থেকে চোখ ফেরানো দায় এমন অভিভূত রূপে আবারও দরজায় এসে দাঁড়ালো। দৃষ্টি স্থির সামনের রুমের দরজার দিকে। ব্যাটা বের হচ্ছে না কেন? বের হবে না রুম থেকে? নয়তো সে কাকে জ্বালাতে সাজ দিল? প্রায় 2-4 মিনিট এভাবেই অতিবাহিত হলো। নিচ থেকে শুভ্রতার জন্য ডাক এলো। বিরক্ত হলো শুভ্রতা। আসছে না কেন? শুভ্রতার অপেক্ষার প্রহর শেষ করে সামনের দরজাটার নব ঘুরে উঠল। চট করে পর্দা ছেড়ে দরজা থেকে সরে আসলো শুভ্রতা। এমন ভাব সে সবেই রুম ছেড়ে বেরোবে। মেহরাদ মোবাইল কানে চেপে রুম ছেড়ে বেরিয়েছে। কলে আদনান। দীপকে সে পাঠিয়েছে এটা জানাতেই কল করেছে মূলত। দীপের সাথে দেখা করতে যাচ্ছে সে। ছোট ভাই ব্রাদার হিসেবে পরিচিত ছেলেটা। নিজেদের বাড়ি এসেছে, দেখা করতে যাওয়াটা কর্তব্য। আর তাছাড়াও আদনানের সাথেই টুকিটাকি কথা বলায় ব্যস্ত মেহরাদ সামনে হেলে দুলে আসা লাস্যময়ী কিশোরী বধূর রূপ দেখতে পায়নি এখনো। কথা বলায় ব্যস্ত তার কানে হঠাৎ করেই নুপুরের ঝুমঝুম শব্দে পা থেমে গেল তার। সেই সাথে নাসারন্ধ্রে মিষ্টি এক পরিচিত সুবাস ধমকা হাওয়ার ন্যায় ধাক্কা খেল। হঠাৎ করেই ঝিম ধরে যাওয়া বলিষ্ঠ দেহ খানা চোখ বুজে ফেলল। আর একটু গভীরভাবে টেনে নিল ভিতরে মিষ্টি মেয়েলি ঘ্রাণটা। বন্ধ চোখ জোড়া খুলে ঘাড় ঘুরিয়ে সামনের বরাবর করিডোরে তাকালো মেহরাদ। শুভ্রতেতে মুড়ানো এক শুভ্র পরি ধীরপায় হেলেদুলে এগিয়ে আসছে সিঁড়ির দিকেই। যার হাত বারবার সামনের চুলগুলো ঠেলে কানের পিছনে গুজে দিচ্ছে। সে বর্তমানে দাঁড়িয়ে সিঁড়ির দোরগোড়ায়। এবং সেখানেই স্থির কিতপল দাঁড়িয়ে রইল। শুভ্রতার এমন ভাব সে সামনে আগে পিছে কে আছে সে কিচ্ছু দেখেনি। কাউকে দেখেনি। সে নুপুরের ঝমঝম শব্দ তুলে গলায় পেঁচানো দোপাট্টাটার একাংশ হাতে পেঁচিয়ে ঘোরাতে ঘোরাতে সিঁড়ির কাছে পৌঁছালো। মেহরাদ তখনও দাঁড়িয়ে সিঁড়ির দোরগোড়ায়। তার এমন ভাব সে মেহরাদকে দেখেও দেখেনি। অথচ এতক্ষণ এই মুহূর্তটার অপেক্ষাতেই ছিল সে। বিমোহিত মেহরাদের ঘোর কাটল শুভ্রতা পুরোপুরি কাছে আসাতে। সাথে সাথেই চোয়াল শক্ত হলো এ রূপ দেখে। এত সেজেগুজে কোথায় যাচ্ছে? দ্বীপের সামনে পড়তে, তাও তার সামনে দিয়ে। সে এটা হতে দিবে? শুভ্রতার এত দিকে খেয়াল নেই। সে মূর্তি বনে দাঁড়িয়ে থাকা মেহরাদকে বিনা পাত্তায় ওভারটেক করে কোমর দুলিয়ে নিচে নামতে নামতে গেয়ে উঠল। কেমন করে এত নিঠুর হইল তোমার মন? তুমি মনটা আমার ভাঙনা দিলা। করিয়া আয়োজন, মনেতে গুড়ে গুড়ে আমার এ অন্তরে। প্রেমেরই আকাঙ্ক্ষা ও পাংখা। তোমার লাগি পাংখা হইয়া, পাংখা হইল মন। এখন মনের পাংখা গুড়ে না তো। খোঁজে বেড়াই বন, আমি তোমার লাগি পাংখা হইয়া, পাংখা হইল মন।
এখন মনের পাংখা ঘুরে না তো। খোঁজে বেড়াই বোন, মনেতে ঘুরে ঘুরে আমার এই অন্তরে। প্রেমেরই আকাঙ্ক্ষা, ও পাংখা। পাংখা 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 হইল মন। এখন মনের পাংখা ঘুরে না তো। খোঁজে বেড়াই বোন। এই গান গাইতে গাইতে সুব্রতা আর আগে পিছে কিছু দেখল না। সুর ধরেই কিচেনের দিকে যেতে লাগল। এদিকে আকস্মিক গান শুনে মেহরাত ভিমরি খেয়ে সিঁড়ি বেয়ে নামতে থাকা পাটলে উঠেছিল। পড়তে পড়তে কোন রকম সিঁড়ির হাতল ধরে নিজেকে স্থির করেছে। আরেক দিকে দীপ সবে ভদ্রতার খাতিরে গ্লাসে চুমুক দিয়েছিল পানি খেতে, বেচারা কেসে উঠেছে। নাকে মুখে উঠে গিয়েছে বোধ হয় পানি। এ কোন জাদুঘর এসে পড়েছে সে। সুব্রতার গানের সুরে যখন কিচেনে হাজির হলো তাকে দেখে ভূত দেখার মতো জাহানারা বেগম আর সুরাইয়া বেগম চমকে উঠলেন। স্বপ্না তো এসে সুব্রতার বাহু ধরে চোখ দুটো গোল্ডিমা বানিয়ে বলল, আল্লাহ গো, সন্ধ্যা বালা মাইয়াডারে কিছু ধরল নাকি? এমনই সাজ্জকা, আয় হায় রে, সুন্দরী মাইয়াগো এই এক জ্বালা। সুযোগ পাইলেই তেনারা আছর কইরা বইয়া থাহে। উদ্ধৃতি চিহ্ন। সুরাইয়া বেগম আর জাহানারা বেগম দুজনের মুখ চাওয়াচাওয়ি করল। তারপর সুব্রতার দিকে এগিয়ে গিয়ে চেহারায় হাত বলিয়ে চুমু খেলেন। সুব্রতা হেসে উঠল খিলখিল করে, মন খোলা হাসি বহুদিন পর। মেহরাতকে জ্বালিয়ে সে ভারী সন্তুষ্ট। তার সাথে তারাও হেসে দিলেন। চোখ জোড়াল তাদের, মাথায় হাত বুলিয়ে বললেন, এভাবেই সবসময় হাসি খুশি থাকবি বুঝলি? সুব্রতা উপর নিচ মাথা দোলালো। তার মাথা দোলানোর মাঝখানেই কারো ধপ ধপ পায়ের শব্দ ভেসে আসলো এদিকে। সুব্রতার বুক ডিপডিপ শুরু হয়ে গেল। সে বুঝতে পেরেছে কে আসছে। তার ভিতরটা পুরনো লাভুডাভুতে শিরশির করে উঠল কেমন। এমন হওয়ার মানে কি? আজব। এখানে টিউশনি চলবে নাকি পাত্রী দেখা চলবে? এসব চললে টোটালি পড়াশোনা বন্ধ করে দিব। এইসব রং ডং আমি থাকতে এ বাড়িতে কক্ষনো না। উদ্ধৃতি চিহ্ন। মেহরাদের শক্ত কণ্ঠ ভেসে আসলো সকলের কাছে। হুড়মুড়িয়ে যা তাকালো সামনে। মেহরাদ দাঁড়িয়ে শক্ত চোয়ালে টান টান ভঙ্গিতে। এপাশ থেকে হো বলেই মুখ মোচড়াল সুব্রতা। পিছনে দাঁড়িয়ে থাকা মেহরাদ বুঝল সুব্রতার মুখ মোচড়ানো। এই মেয়ের রক্তে মেশা এই মুখ মোচড়ানো। সে একইভাবে আবারও রাশভারী শক্ত কণ্ঠে বলে উঠল, আজ এই মুহূর্তের পর এই নাটক দ্বিতীয়বার দেখলে সোজা মাথায় তুলে আছাড় মারব। সাবধান করে দাও। সুব্রতা এবার নাকসিকয় তুলে ফোসফাস করে পিছু তাকালো মেহরাদকে কিছু বলবে বলে। কিন্তু এর আগেই মেহরাদ হন হন করে চলে গিয়েছে, সাথে দীপকেও নিয়ে গিয়েছে সাথে করে। আজ আর পড়াতে হবে না। সুব্রতা মনে মনে মেহরাদকে খানিক গালি দিল। জাদরেল, জাদরেল, জাদরেল। পায়ের নুপুর টুপুর বিছানায় ছুঁড়ে ফেলে ময় পাইচারি করছে সুব্রতা। শয়তান লোকটা নিজেও পাত্তা দিবে না। আবার তাকে নিজের মতো করে থাকতেও দিবে না। চাইছেটা কি? মাথা কিনে বসে আছে, সব ওনার ইচ্ছেও করতে হবে? কোন দুঃখে? ওই কিরে কি করিস? আরেহ তুই তো আগে বাগেই রেডি। আমি লেট লতিফ হয়ে গেলাম। বলতে বলতেই হুড়মুড় করে রুমে ঢুকল সোহানা। তার কণ্ঠে উচ্ছ্বাস। সে আবারও সুব্রতার কাছে এগিয়ে গিয়ে কণ্ঠে উপচে পড়া উচ্ছ্বাস ঢেলে বলল, জাবির ভাইয়া আমাদের জন্য রেস্টুরেন্টে থেকে খাবার নিয়ে এসেছে ট্রিট হিসেবে। তাড়াতাড়ি চল ছাদে, আপু ব্যবস্থা করছে সবকিছু ছাদে গিয়ে। ভাইয়াও নাকি আজ তাড়াতাড়ি বাড়ি এসেছে। সকলে একসাথে খুব মজা হবে, আমি 2 মিনিটে আসছি। উদ্ধৃতি চিহ্ন। তুই যা, আমি কোথাও যাব না। উদ্ধৃতি চিহ্ন। কি বলিস? আগে বাগে রেডি হয়ে বসে আছিস, এখন বলছিস যাবি না। আজীব, তোর হয় কি মাঝে মাঝে? তুই জানস আমি কেন রেডি হয়েছি? না জানি না। না বললে কেমনে জানমু? জানা। ধুর ভাল্লাগে না। যা তো এখান থেকে। আমি কোথাও যাব না। তোরাই গিয়ে এনজয় কর তোদের ভাইয়ায়ের সাথে। মুখটা ভেঙিয়ে বলল সুব্রতা, তাকে অপমানে লাল নীল বেগুনি বানিয়ে দিয়েছে লোকটা। কি ব্যাপার সুব্রতা আপু, সোহানা আপু, তোমরা আসছো না কেন ছাদে? রোজা আপু শান্তা আপু ডাকাডাকি করছে তো তোমাদের। রাত্র বেশি হয়ে গেলে কিন্তু রোজা আপু চলে আসবে ছাদ ছেড়ে। ভাইয়ারাও কিন্তু চলে আসছে। তাড়াতাড়ি এসো। বলতে বলতেই সুব্রতার রুমে ঢুকলো সাফি। সুব্রতার নাকচ এখনো বহমান। সে যাবে না। সোহানা সাফি নাছোড়বান্দা। তারা জোর করেই নিয়ে গেল মেয়েটাকে। সুব্রতা যাওয়ার আগে আবারও নুপুর জোড়া পায়ে জড়িয়ে গেল। এই লোক তার সামনে আসলে সে আজ জ্বালিয়ে মারবে। মনে মনে পণ করে গেল, তারা চিহ্ন, 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 তারা চিহ্ন। চারদিকে আলোকিত ঝলমলে বিশাল ছাদটায় সকলে গোল করে বসে। মেহরাদ জাবির উপস্থিত হয়নি এখনো। তারা আদনানের জন্য নচে গিয়েছে। ওকে সাথে করে একেবারে উপরে আসবে। শান্তা ফতাফত কয়েকটা ছবি তুলে নিয়েছে আগে। রোজা বসে বসে বাচ্চাদের উচ্ছ্বাস দেখছে।
জাহানারা বেগম সুরাইয়া বেগম এসে দেখে গেলেন বাচ্চাদের আয়োজন। মেয়েকে বারবার বলে গেলেন 8টার মধ্যে নিচে নেমে যেতে। এর বেশি রাত্র করে ছাদে থাকা যাবে না। তারা একটু থেকে যার যার মতো চলে গেলেন। বাচ্চাদের পার্টি সার্টি তারা থেকে কি করবে? সবাই যখন এটা সেটা নিয়ে দুষ্টুমিতে ব্যস্ত, শুভ্রতাও তাদের সাথে মিলেমিশে সবকিছু ভুলে বসল। কথায় কথায় 4 বোন কত হাসি মজা করল। তাদের হাসি মজার মাঝেই ছাদের সিঁড়িতে ভারী কদমের শব্দ ভেসে আসলো। সকলে সেদিকে তাকিয়ে দেখল জাবির, আদনান, সব শেষে মেহরাত ঢুকছে ছাদে। হাতে বিয়ার টিয়ারের ব্যাগ। বুঝল এগুলো আনতেই বোধহয় দেরি হয়েছে। সাফি হই হই করে ভাইদের কাছে ছুটে গেল। সকলে গোল হয়ে পরিপাটি বিছানো পাটির উপরে বসে পড়ল। বিশাল বড় ছাদ তালুকদারদের, একপাশে শখের ফুল গাছ শুভ্রতার। অবশ্য এখন কিছুটা মুছড়ে আছে তাদের ছোট্ট বাগানখানা। সামনে শীত আসছে, আবারও নতুন করে সব ফুল গাছ লাগাবে সে। একপাশে দোলনাও আছে, চারিপাশে লাইটিং করা, মৃদু ভলিউমে গান ছাড়া। সেই একটা মুহূর্ত। গোল হয়ে বসতে বসতে স্পষ্ট আলোতে নিজের সামনে পছন্দনীয় বালিকার আবারও সেই লাস্যময়ী রূপ দেখল মেহরাদ। অভিভূত হওয়ার চেয়ে মেজাজটা চিরচির করে বাড়ল যেন। এখনো এভাবে আছে, এগুলো চেঞ্জ করেনি। তাকে আর কত জ্বালাবে মেয়েটা? এই রূপ সে ছাড়া অন্য কেউ দেখবে কেন? হুয়াই, এই শাস্তি সে তোলা রাখল। ভালো করে বুঝিয়ে দিবে কথা অমান্য করার পরিণাম কি। নিজের উপর কারো তীক্ষ্ণ চাহনি না তাকিয়েও বুঝল শুভ্রতা। সোহানা শান্তার সাথে এটা সেটা বলে হাসতে থাকা মুখের হাসিটা আস্তে আস্তে বিলীন হলো কিছুটা। চোরা নজরে সামনে তাকালে দেখল লোকটা কেমন ভঙ্গিমায় তাকিয়ে আছে এদিকে। মনে মনে মুখ মোচড়াল শুভ্রতা। হুহো, চোখ দিয়ে গিলে খাচ্ছে। সে আর সেদিকে তাকালই না। তার কাজ সফল হয়েছে। এ লোক আবারও চেতেছে। চেতলে চেতুক, তার কি। সে আবারও খোশ গল্পে মশগুল হলো সকলের সাথে। খাবারে মনোযোগ সকলে। এসবের মাঝখানে আদনান জিজ্ঞেস করল, কি অবস্থা তোমাদের দুজনের? পরীক্ষার প্রিপারেশন কেমন? উদ্ধৃতি চিহ্ন। আর প্রিপারেশন? ভাই, এসব লেখা পড়াকে বাইর করছে। এর থেকা বিয়ে কইরা জামাই নিয়া সংসার করা ভালা। মুখের লাগামহীন কথা ছাড়ল সোহানা লেগ পিসে কামড় দিয়ে। মেয়েটার লেখা পড়ায় এত অনীহা। মুহূর্তেই পিঠে চাপড় মারল শান্তা। বড় ভাইদের সামনে এসব কি কথা? সোহানারও হুঁশ হলো। এদিকে বাকি সকলে হেসছে ওকে নিয়ে। মেয়েটা কিছুটা লজ্জা পেল এবার। আদনান বলে উঠল, তুমি সংসারও করতে পারবে না ঠিক মতো। পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে শুধু। উদ্ধৃতি চিহ্ন। সোহানা এযাত্রায় ফুঁসে উঠল, আপনি জানেন? জানি মানে 100% শিওর। উদ্ধৃতি চিহ্ন। সোহানা কটমট করে চেয়ে রইল। মেহরাত ভাইয়ের জন্য কিচ্ছু বলল না। তবে মনে মনে বদদোয়া দিতে ভুলল না। তুই বেটা দেখিস, তোর বউ সারাক্ষণ ঝগড়া করবে তোর সাথে। আদর করতে গেলে বলবে ছেড়ে দিন ছেড়ে দিন। আপনার আদর চাই না। মনে মনে বদদোয়া দিয়ে সোহানা বাঁকা হাসল আদনানের দিকে চেয়ে। তার চিন্তা, দিয়েছি দোয়া করে এরপর সংসার করবি ঝগড়া করে। তখন বুঝবি অন্যকে বলা কেমন লাগে। আদনান ওর বাঁকা হাসি দেখল। মোটেও সুবিধার ঠেকল না। আবার কি বজ্জাতি করে কে জানে। আস্ত বজ্জাত মেয়েটা। খাওয়া দাওয়া শেষ প্রায়, রোজাকে নিয়ে শান্তা আর জাবির নেমে গিয়েছে। মেহরাদের কল এসেছে একটা, সে উঠে এক কিনারায় গেল ছাদের। এদিকে আদনানও নেমে গেল ওর কাছে হাত নাড়িয়ে বিদায় নিয়ে। সোহানাও ছুটল আদনানের পিছু পিছু। উদ্দেশ্য, কয়েকটি কড়া কড়া কথা শুনিয়ে দেওয়া। তখন ভাইয়ার সামনে কিভাবে অপমান করল। সে ভালো তাই তখন কিছু বলেনি। কিন্তু এখন সে ঠিক শুনিয়ে দিবে দুটো কথা। বদদোয়া দিয়েছে কবে না কবে ফলে কে জানে। এতদিন বসে থাকবে অপমানের শোধ নিতে? উহু। আস্তে আস্তে ছাদ খালি হলে শুভ্রতা বসে রইল ঠাই, তার দৃষ্টি মেহরাদের পৃষ্ঠদেশে। লোকটা অবছা অন্ধকারে, কিন্তু অবিচল ভঙ্গিতে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে কার সাথে জানি। কে? ওই আয়রা টায়রা নয়তো আবার? লাফ দিয়ে বসা থেকে উঠল শুভ্রতা, তার পায়ের নুপুর ঝপঝপ শব্দ করে উঠল। এখনো মৃদু ভলিউমে গান চলমান। তাই এত দূর থেকে মেহরাদ শুনল না সে শব্দ। কদম বাড়িয়ে এগিয়ে গেল শুভ্রতা মেহরাদের দিকে। যেতে যেতে তাকেও অন্ধকার মুড়িয়ে নিল। সেই শুনল মেহরাদের দু একটা শব্দ, ইয়াহ, এজ ইউর উইশ, ইটস উইল বি আওয়ার প্লেজেন্ট মিস। শুভ্রতা আবারও হাতের মুঠোয় ওড়না চেপে পায়চারি করতে লাগলো মেহরাদের পিছনে। সে নিশ্চিত ওই টায়রার সাথেই কথা বলছে। বেজায় খারাপ লাগলো তার হুট করেই কেন? সে জানে না, তবে কারণে অকারণে ধপ ধপ ফেলতে লাগলো আবছা অন্ধকারে। লোকটা কতদিন তার সাথে ভালো করে কথা বলে না, মিষ্টি কথায় তাকে কাছে টেনে নেয় না। ছোট ছোট আদরে ভরিয়ে দেয় না, যদি তাকে ভুলে যায়, দূরে সরে যায়।
না না না, কি ভাবছে সে? কখনো হবে না। সে জানে মেহরাত ভাই তার বোকামতে তাকে শাস্তি দিচ্ছে, দূরে সরিয়ে তাই এড়িয়ে চলছে। তাই বলে ভুলে যাবে? তার মন মানে না। মন খারাপ নিয়ে মেয়েটা মেহরাদের দৃষ্টি আকর্ষণে বারবার বড় বড় পা ফেলে নুপুরের ঝুমঝুম শব্দ করল। মেহরাত বুঝেছে শুভ্রতার উপস্থিতি। এই মুহূর্তে তাদের বাড়িতে শুধু মেয়েটাই নুপুর পায়, আর কে শব্দ করবে নয়তো তার ধারে এসে। তার উপর মাতাল করা মেয়েলি ঘ্রাণ তো আছেই। তবুও সে পিছু তাকালো না। এভাবেই কথা বলায় ব্যস্ত রইল। বেশ কিছুক্ষণ যাবৎ মেহরাদের নজর কাড়তে ব্যর্থ শুভ্রতা অধৈর্য হয়ে আরও একটু মেহরাদের নিকট এগিয়ে যেতে নিলেই বাধে বিপত্তি। মেহরাদের দিকে দৃষ্টি নিবন্ধ রেখে মেয়েটার সামনে এগুতে গিয়ে কিসে যেন পা বেঁধে ধপ করে উপর হয়ে পড়েছে খসখসে ছাদের মেঝেতে। তীব্র ব্যথায় আর্তনাদ করে উঠে মেয়েটা। ধপ করে পড়ার শব্দে তড়িৎ পিছনে ঘুরে মেহরাদ। শুভ্রতার আর্তনাদে ফোন রেখেই ওর কাছে ছুটে। শুভ্রতা নিজে থেকেই উঠে বসেছে মেঝেতে, পায়ে হাত চেপে। ব্যথায় মুখশ্রী নীল। উফ ফফ, পায়ে ভীষণ ব্যথা হচ্ছে। হাঁটুর উপরিভাগ জলে যাচ্ছে। নুপুর পড়া স্থানে তীব্র ব্যথা। উফফো, কি ব্যথা! চোখে জল জমেছে মেয়েটার। ব্যথাটা ভালোই পেয়েছে, রক্তিম নোনা জলের মুখশ্রী দেখেই বোঝা যাচ্ছে। শুভ্রতাকে বিনা নোটিশে পাজকুলে তুলে নিয়ে আলোতে আসে মেহরাদ। অস্থির ভঙ্গিতে শুধায়, কি হয়েছে? কোথায় ব্যথা পেয়েছিস? কষ্ট হচ্ছে? কেন জানে না শুভ্রতার পায়ের ব্যথা লাঘব না হলেও হৃদয় প্রসারিত হলো মেহরাদ ভাইয়ের কনসার্নে। অশ্রু চোখে চিবুক ভেঙে লোকটার দিকে তাকালো আহ্লাদি হয়ে। লোকটা চিন্তিত বোধনে তাকে দোলনায় বসালো। সেখানে আলো আছে বেশ কিছুটা। চেপে ধরা পায়ের কাছ থেকে হাত সরিয়ে দেখল, নুপুর পড়া স্থান থেকে রক্ত ঝরছে। ভালো করে দেখে বুঝতে পারল নুপুরের কড়া বিঁধে গিয়েছে পাতলা চামড়ার ভিতরে। মেহরাদের মস্তিষ্কটা মুহূর্তেই বিগড়ে যেতে চাইল। এই বা তারা চিহ্ন লপরে ঢং করতে গিয়ে কি বিপদ বাঁধালো এবার মেয়েটা। কতটা কষ্ট হচ্ছে ওর, সে কর্কশ কণ্ঠে বলে উঠল। এইসব জিনিস খুলতে বলেছিলাম না? কথা কানে যায় না, না? আমায় বেশি ভালো পেয়ে নিয়েছিস? ধরলে ছাড়ব না, বলে দিলাম। বলতে বলতেই হাত ছোঁয়াল ক্ষতস্থানে। শুভ্রতা ব্যথায় চোখ খিচে আহো উহহ করে উঠল। খুব আবেদনময়ী শোনালো শুভ্রতার এ সুর। না চাইতেও মেহরাদের মস্তিষ্ক তাকে অন্য কোথাও খিচে নিয়ে গেল। গাল মন্দ করল মেহরাদ তার নষ্ট মাইন্ডকে। মেয়েটা ব্যথায় কাতর, আর সে বেড। নুপুরের কড়াটা বের করার চেষ্টায় মেহরাদ। এর মধ্যেই শুভ্রতার গাল বেয়ে অশ্রু ঝরতে শুরু করল। একে তো ব্যথা, তার উপর মেহরাদ ভাইয়ের ধমক। মেয়েটার ছোট্ট পাখির ন্যায় কলিজা কাঁপে বারবার। সে নাক টেনে শুধায়, আহ, আর পারছি না। আর কতক্ষণ? উদ্ধৃতি চিহ্ন। হয়ে গিয়েছে, আর একটু। ভিতরে ঢুকে গিয়েছে একদম। তৎক্ষণাৎ নিজ কাজে ব্যস্ত থেকে জবাব দেয় মেহরাদ। বেশিই ঢুকে গিয়েছে তাই না? ব্যথায় নীল তার নাজুক দেহ। এই তো বের করে দিচ্ছি। আলগোছে মেয়েটাকে আশ্বাস দিয়ে বলে উঠে মেহরাদ। উফফ, কত ব্যথা হচ্ছে। রক্ত ঝরছে। কেঁদে কেঁদে বলে মেয়েটা, হাঁটুটাও কি ভীষণ জ্বলছে তার। পাজামার উপরেও কিছুটা কাপড় ফেটে গিয়েছে। এই তো শেষ। বের করে ফেলেছি কড়াটা। বলেই নুপুরের ছোট্ট ভাঙা কড়াটা পা এর ক্ষতস্থান থেকে বের করে দিল মেহরাদ। তারপর নিজ হাতে পা এর নুপুর দুটো খুলে ছুঁড়ে ফেলল দূর অজানায়। ঝনঝন করে উঠল ছাদে মুহূর্তেই। পা দুটো বুকের কাছটায় টেনে নিল ভালো করে। আর কোথাও ব্যথা আছে কি? সেই সাথে কেউ আকস্মিক ছাদের দরজায় হাত দিয়ে ঠেলে ভিতরে ঢুকতে নিলে মেহরাদ দু শব্দের এক বাক্যে থামিয়ে দেয়। নিড প্রাইভেসি। উদ্ধৃতি চিহ্ন। রিমা খানের চলন্ত পা জোড়া থেমে যায়। এমনিতেই মহিলার মুখশ্রী ঘোর অন্ধকার। তার উপর যেসব কথাবার্তা শুনেছে সিঁড়ি বেয়ে আসতে আসতে। নিজেরই লজ্জা ঘৃণা ঝেঁকে বসেছে। কতটা নির্লজ্জপনা করে। সে এসেছিল সকলকে নিচে দেখে শুভ্রতা আর মেহরাদকে একা ছাদে ভেবে। তার উদ্দেশ্য শুভ্রতা আর মেহরাদ এখন একে অপরের উপর নাখোশ। এই সুযোগে দূরে দূরে রেখে যদি সব শেষ করা যায়, মন্দ কি? তাই তিনি ছুটে এসেছিলেন মেয়েটাকে ঢেকে নিয়ে যেতে। কিন্তু আসতে আসতে তিনি যেসব কিছু শুনলেন তার কানও বিশ্বাস করল কি না সন্দেহ। এখন আবার বলছে নিড প্রাইভেসি। বেয়াদব কি সাধে বলে এই লম্পট ছেলেকে তিনি। আর এগোলেন না রিমা খান। নিজ লজ্জায় নিজেই নেমে গেলেন সিঁড়ি বেয়ে ধূপধাপ পা ফেলে। শুভ্রতা মেহরাদ জানে না সিঁড়িতে কে ছিল। তারা ভেবেছে সাফি নয়তো সোহানা হবে হয়তো। ব্যথা থেকে উপশম পেয়েছে কিছুটা শুভ্রতা। কান্না থামালো মেয়েটে। চোখ মুখ রক্তিম হয়ে ফুলে উঠেছে। এক হাতের উপর শুভ্রতার এক পা এখনো। সে তাকালো মেয়েটার কান্নারত ভেজা মুখশ্রীতে। শুভ্রতা পা ছাড়িয়ে নিতে চাইল। মেহরাদ ততই আরো শক্ত করে চেপে ধরল। শুভ্রতা মৃদু চেঁচায়, আহ, ব্যথা পাই তো।
সেরে যাবে, মলম দিয়ে দিব। আর কোথাও ব্যথা আছে? সুব্রতা একবার উপর নিচ মাথা দুলালো, তারপর আবার ডানে বামে মাথা নাড়িয়ে না বুঝালো। অর্থাৎ ব্যথা নেই। মেয়েটা চিন্তিত, তার ব্যথা তো হাঁটুতে। সেখানে যদি দেখতে চায়, অসম্ভব। তার অসম্ভবকে সম্ভব করতে মেহরাদের নজর ঠেকল হাঁটুর উপরের সাদা পাজামার দিকটায়। জামা সরে শুভ্র পাজামা, ময়লার সাথে কিছুটা ছুপছুপ রক্তের দাগ যেন। সে কিচ্ছু চিন্তা করে অতি দ্রুত পা, এর নিচ থেকে পা, জামা উপরে তুলতে তুলতে বলে থাকল। হাঁটুতেও ব্যথা পেয়েছিস? চুপ করে ছিলি কেন ইডিয়েট? রক্ত ঝরছে তো। তার বলিষ্ঠ হাত দুটো বাধা প্রাপ্ত হয় দুটো চিকন মেয়েলি নরম তুলতুলে হাতের বাধায়। শুভ্রতার চোখের দিকে তাকায় মেহরাদ। ভয়ার্ত দৃষ্টিতে দুদিকে মাথা নাড়িয়ে না বুঝায় মেয়েটা। মেহরাদ মেয়েটার নিষেধাজ্ঞা বুঝে, অতি গভীরে ছুঁয়ে দিতে মানা করছে মেয়েটা। কিন্তু কেন? সবে তো তার অধিকার। তাহলে লজ্জায়? তোর কথা শুনবো আমি? মানা করার কারণ? উদ্ধৃতি চিহ্ন। আপনি আপনি এমনটা করতে পারেন না মেহরাদ ভাই। উদ্ধৃতি চিহ্ন। কারণ জানতে চাইছি। এটা পাপ। কোন অধিকার নেই আপনার আমার গভীর দেহে আপনার ছোঁয়ার? মেহরাদের মস্তিষ্ক জ্বলে উঠল মেয়েটার আটকে আটকে ভীতু স্বরে কথাতে। মুহূর্তেই চড়া স্বরে বলে, আমার অধিকার নেই? সিরিয়াসলি? তোর পায়ে কেন সারা অঙ্গে আমার ছুঁয়ে দেওয়ার অধিকার আছে শুভ্রা। হালাল আছিস, অধিকারও আছে। যেদিন অধিকার দেখাবো পুরো হজম করে ছাড়বো তোকে। শুভ্রতা কেঁপে উঠল মেহরাদের মুখ থেকে নিঃসৃত বাক্য শুনে। ব্যথিত পায়ের তালু শিরশির করে উঠল কেমন। কিন্তু তাদের বিয়ে তো কেউ মেনে নেই। রেজিস্ট্রেশনও তো হয়নি নাকি বলে। তাহলে তাহলে সে হালাল হলো কিভাবে? মেয়েটার ছোট্ট মস্তিষ্ক কিছুই ধরতে পারল না। মেহরাদও এখন পর্যন্ত সবকিছু ক্লিয়ার করেনি। তবে মেহরাদ ভাইয়ের প্রতি তার অগাধ বিশ্বাস। তাই মেনে নিল। তবুও মেহরাদের এ চাওয়া সে মানতে পারবে না। কিন্তু তার মানা না মানার ধার ধারল না মেহরাদ। নিজ উদ্বেগে তার হাঁটু মুড়ে বসা পায়ের উপর চিকন মেয়েলি পা তুলে সেথা হতে বস্ত্র হাঁটায়। মুহূর্তেই চিকন সফেদ পা উন্মুক্ত হয়। মেহরাদের গলা শুকিয়ে কাঠ। দেহের রক্ত যেন ছুটছে উল্কার বেগে। মোলায়েম স্পর্শে বড় বড় আঙুল পৌঁছায় ক্ষতস্থানে। হাঁটুরও কিছুটা উপরে চোট। শুভ্রতা লাজে চোখ খিচে। মেয়েটা উপর হয়ে ঝুঁকে মেহরাদের কাঁধ খামচে ধরে। লাজে তার প্রাণ যায় যায় অবস্থা। তার উপর যখন ক্ষতস্থানে মেহরাদের তপ্ত ঠোঁটের ফহরা ফুরে ফোপরে সেথা, মেয়েটার রক্ত ছলকে উঠে ছোট্ট দেহের। আন্দোলিত হয় বক্ষস্থল। রি রি করে উঠে সমস্ত নারী সত্তা। ভিতরে ব্যথার কষ্ট ভুলে ভিন্ন অনুভূতিরা মাথাচাড়া দিয়ে উঠেছে টালমাটাল তার অনুভূতি। অনেকটা ছিলে গিয়েছে। ড্রেসিং করে ওর্নমেন্ট লাগাতে হবে। রুমে যেতে হবে আগে। আবারও তাকে কোলে নিবে? শুভ্রতা দুপাশে মাথা নেড়ে উঠে দ্রুত। অতি লাজে চঞ্চল বালিকা বলে উঠে, না না, আমি পারবো। আমি পারবো যেতে। বলে পাজামা টেনে নিচে নামাতে চাইল মেয়েটা। কেউ এসে গেলে? মেহরাদ তাকালো কঠোর চোখে। শাসিয়ে বলল, মুক্তি চেয়েছিলি না? দিয়েছিলাম তো। দেখ কি অবস্থা। আরও দিব মুক্তি। তবে নিজেকে সুস্থ রাখতে হবে। তাহলেই আমি আর কিছুতে আসব না। আর যদি আশা লাগে, আমি কারো বাধাও মানব না। সামনের জনেরও না। নোটিট। উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতার হৃদয় ব্যথিত হল। নিজের সেদিনকার কথায় সে লজ্জিত, অনুতপ্ত, দুঃখিত। তার মস্তিষ্ক তখন এলোমেলো ছিল। মেন্টালি ডিপ্রেসড ছিল। লোকটাকে না বুঝে কষ্ট দিয়ে ফেলেছে। জেদ ধরে ক্ষমাও চায়নি। সে কি পাষাণ! হায় হায়, তার তো আরও এমন শাস্তি পাওয়া উচিত। আরও ব্যথা পাওয়া উচিত। তাহলেই যদি তার শিক্ষা হয়। আবারও অশ্রু গড়া চোখের কোল ঘেঁষে মেয়েটার নাক টেনে আওড়ায়। আমি বোকা, তাই তো সকলকে চিন্তায় ফেলি, কষ্ট দেই। আমার জন্যই সকলের মধ্যে কত সমস্যা। আমি সবার রাগেরই কাজ করি। এমন একটা মুহূর্তে এসব কথা শুনেও মেহরাদ টলল না। সে টলবেও না। এই মেয়েকে আজেবাজে কথার ঝাঁজ যদি সে না ভুলিয়েছে সেও মেহরাদ না। যেদিন সরি সরি বলে মুখে ফেনা তুলে ফেলনে সেদিন ভেবে দেখবে। পাজামাটা টেনে আবারও আলগোছে মেয়েটাকে কোলে তুলে নিল মেহরাদ। কাঁধ জড়িয়ে ধরে শুভ্রতা। নিচের দিকে হাঁটা দিলে সংকুচিত হয়ে আসে মেয়েটার তনু লাজে। কারো সামনে পড়লে? তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। শুভ্রতার চিন্তা মতো কারো সামনেই পড়েনি তারা। তার রুমে নিয়ে এসেছে মেহরাদ ভাই। বিছানায় শুয়ে ছোট্ট ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে আবারও তার সামনে বসল পা টেনে। দরজা আটকানো। সেই একই অনুভূতি ঝেঁকে ধরল তাকে। মেহরাদ ভাবলেশহীন। প্রথমে নুপুর পরা ক্ষতস্থানে মল লাগিয়ে পা উন্মুক্ত করল। হাঁটুর কিছুটা উপরে হওয়ায় প্রায় অনেকটাই উন্মুক্ত। শুভ্রতা লাজে চোখে খিচে মটকা মেরে পড়ে থাকে।
ব্যথা হলে উফও তাকও করে না। মেহরাত বার কয়েক শক্ত ঢোক চাপার চেষ্টা করল। কিন্তু হায়, বৃথা এই চেষ্টা। গলা শুকিয়ে চৌচির এই সেবাধানে সে না আবার কন্ট্রোল হারিয়ে মেয়েটাকে আরো শয্যাশায়ী বানিয়ে রাখে। তার কপালে বিন্দু বিন্দু ঘামের রেখা। চোখ বন্ধ শুভ্রতা তা দেখলে নিশ্চিত বিচলিত হতো তার মেহরাত ভাইয়ের কি হয়েছে ভেবে। আবারও মেহরাদের ওষ্ঠপুট সফেদ পাতলা চামড়ার খুব কাছে অনুভব করল শুভ্রতা। বুকের ধীমধীম ধব্দ বুঝি রুম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তার তো তাইই মনে হচ্ছে। এত জোরে বাজছে হৃদযন্ত্রটা। হাঁটুর নিচে মেহরাদের বলিষ্ঠ এক হাতের ছোঁয়া কিছুটা প্রগাঢ় অনুভব করল শুভ্রতা। বারবার নড়ছে আঙুলগুলো, ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে কাটা কাটা স্পর্শে। মেহরাত যেন ঘোরে কোন। শুভ্রতার নিঃশ্বাস আটকে আসে, পরনের কামিজ খামচে ধরে। তাও চোখ খুলে না মেয়েটা। যদি নিজেকে হারিয়ে ফেলে ওই মাতাল করা চোখে। মেহরাত আবারও ঝুঁকে। দেরি করল না এবার, হুঁশ হারিয়ে কিছু না ভেবেই তপ্ত ওষ্ঠ জোড়া চেপে ধরল ক্ষতস্থানের পাশে। শুভ্রতা শব্দ করে বড় নিঃশ্বাস টানল। তার সারা শরীর মুষড়িয়ে উঠেছে। পেটে অসংখ্য প্রজাপতিরা যেন আস্তানা গেড়েছে। চোখের কোণে জল। এই জল কিসের? পরিস্থিতি বেসামাল। শুভ্রতার টিকে থাকা দায়। সে হঠাৎই শুধালো খুব আবেদনময়ী আহ্লাদি সুরে। আমার নুপুরগুলো কই ফেলে দিলেন? আবার কিনে দিব। উদ্ধৃতি চিহ্ন। আমি পরব। উদ্ধৃতি চিহ্ন। পরিয়ে দিব। কবে? যেদিন এই তুলতুলে নরম চিকন পা দুটো আমার কাঁধ। আর বলল না মেহরাদ। ঘোর কেটেছে তার। পাজামা টেনে অতিদ্রুত রুম ত্যাগ করল। শুভ্রতার চোখ দুটি বিস্ফোরিত। কি বলতে চলেছিল অশ্লীল লোকটা? মেয়েটা গায়ে চাদর টেনে গুটিয়ে শুয়ে পড়ে। থরথর করে কাঁপে নাজুক লজ্জিত নেতানো তনু। গরম ধোঁয়া বের হচ্ছে শরীরের চামড়া বেদ করে। আহ, কি জ্বালা আল্লাহ! লোকটা তাকে কথা দিয়েই কাবু করে ফেলছে। আর যেদিন না, প্লিজ আর না মেহরাত ভাই। আপনার ছোঁয়া আমায় নিঃশেষ করে দিচ্ছে। আর পারছি না। কষ্ট হচ্ছে তো, খুব ব্যথা হচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। আর একটু যান। চেয়ে দেখ, তোর জন্য কতটা ডেসপারেট আমি। লুক অ্যাট মি, বেইবি। আর একটু ব্যথা সহ্য কর। মেডিসিন নিলে সব ঠিক হয়ে যাবে। উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতা তাকায় না। দরদর করে ঘামছে মেয়েটা। তার উপরে ভর ছেড়ে রাখা লোকটা বস্ত্রহীন লাজহীন হয়ে তার সামনে উপস্থিত। শুভ্রতার বুক কাঁপে। এত বড় লোকটার ভার শুভ্রতা কিভাবে সামাল দিবে? তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই রূপ তো তার অজানা মেহরাত ভাইয়ের। লাজে, শঙ্কায়, ভয় শুভ্রতার জান যায় যায় অবস্থা। তাড়াক করে শোয়া থেকে উঠে বসল শুভ্রতা। পুরো শরীর ঘেমে নিয়ে একাকার। কিছুক্ষণ আগে দেখা ওটা কি ছিল? স্বপ্ন, নাকি দুঃস্বপ্ন? মেহরাত ভাই, মেহরাত ভাই। শুভ্রতার শব্দ আটকে আসে। গলা শুকিয়ে কাঠ। মেয়েটা সব ভুলতে চায়। দিশেহারা হয়। মৃদু আর্তনাদ করে উঠে বারবার। চোখের সামনে ভাসে মেহরাত ভাইয়ের নির্লজ্জ, লাজহীন, সম্পূর্ণ উন্মুক্ত বলিষ্ঠ কা। না হহ, আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমায় এসব ভুলিয়ে দাও। এ কি দেখে ফেলেছে আমার চোখ দুটো? এগুলো ভুলিয়ে দাও আমায় আল্লাহ। তাড়াতাড়ি ভুলিয়ে দাও। এখন আমি কিভাবে মেহরাত ভাইয়ের সামনে যাব? ওনার দিকে তাকাবো। দেখলেই তো সেই দৃশ্য ভাসবে চোখে। শুভ্রতা বিলাপ শুরু করল। তার জীবনে এটা প্রথম। এই নোংরা ঘটনা তার সাথে কিভাবে ঘটল? সে কি নষ্ট মাইন্ডেড হয়ে গিয়েছে? ঘড়িতে তখন 8টা বেজে গিয়েছে। শুভ্রতা কপালের, ঘাড়ের চিকন ঘামটুকু মুছে নিজের দিকে একবার তাকালো। পা, এর ব্যথাটা কম এখন। সে উঠে একেবারে শাওয়ার নিতে চলে গেল। তার সাথে কি হয়ে গেল এটা? হায়, হায়! তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। সকালের নাস্তায় শুভ্রতা ফ্রেশ হয়ে যেতে যেতে অনেককেই পেল না, শুধু সে আর শান্তা আছে। তাও শান্তার প্রায় খাওয়া শেষ। সোহানা তার জন্য ওয়েট করছে ড্রয়িং রুমে। আর 4-5 দিন বাকি পরীক্ষার। তাই কিছুতেই মিস দেওয়া যাবে না। যেতেই হবে। এমনিতেই পরশু বন্ধ দিয়ে দিবে। শুভ্রতা ব্রেডে কামড় দিয়ে চিবুতে চিবুতে কারো পা, এর শব্দ পেয়ে মাথা উঠিয়ে একবার সামনে তাকালো। মুহূর্তেই খাবার গলায় আটকে গেল। মেহরাদ আসছে একেবারে অফিসের জন্য রেডি হয়ে। শাওয়ার নেওয়া মেইবি। মুহূর্তেই শুভ্রতার চোখগুলো আকারে বড় বড় হয়ে গেল। মুখশ্রী রেড চেরি হয়ে গিয়েছে। গাল দিয়ে উষ্ণ ধোঁয়া বের হচ্ছে। সম্পূর্ণ ফিটফাট, পোশাকে আবৃত লোকটাকে সে সেই নিষিদ্ধ ভাবে দেখছে এখনো। না চাইতেও একবার উপর থেকে নিচ অব্দি নজর বুলিয়ে নিয়েছে। দৃষ্টি আটকায় নিষিদ্ধ জায়গায়। কেশে উঠল শুভ্রতা। ঢকঢক করে এক গ্লাস পানি পেটে চালান করে দিল। দেহে উষ্ণতা ছড়িয়ে গিয়েছে পুরো।
মেহরাত গিয়ে বসল সুব্রতার সামনাসামনি চেয়ারে। প্রায় সারারাত নির্ঘুম সে। মেয়েটার জন্য তার পুরুষ সত্তা সারারাত আন্দোলন করেছে, জ্বালিয়েছে, ঘুম কেড়ে নিয়েছে। সে এই সবগুলো সুধে আসলে পূরণ করবে। না পারতে দুবার শাওয়ার নিয়েছে এই মৃদু শীতল আবহাওয়ার মাঝে। তার উপর মেয়েটার লাজে রাঙা মুখশ্রী। সব যেন তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে বসে বসে। মেহরাত খেয়াল করেছে সুব্রতার দিকে, মেয়েটার চোরের মতো দৃষ্টি ভোলাচ্ছে তার দেহে। বারবার পানি খাচ্ছে একটু একটু। মুখশ্রী লজ্জায় লালিত, হাত কাঁপছে, নজর ঘোরাচ্ছে এদিক সেদিকে। এত লজ্জা, এত অস্থিরতা কেন? শুধুই রাতের সে ঘটনায় নাকি ভিন্ন কিছু? সে ধরতে পারল না আসল বিষয়টা। অবশ্য তার ধারণার বাইরে এই বিষয়, তার বোকা রমণী তাকে নিয়ে এই অ্যাডাল্ট উদ্ভট স্বপ্ন দেখে কোমায় চলে যাচ্ছে। খাবার খেতে খেতে মেহরাত সুব্রতার দিকে না তাকিয়েই শুধালো, ব্যথা কমেছে? মেডিসিন নেওয়া হয়েছে? অনেক দিন পর মেহরাত কথা বলল সুব্রতার সাথে সকলের সামনে। কিচেন থেকে ছেলের কথা শুনে উকি দিলেন জাহানারা বেগম। সুরাইয়া বেগমও দেখলেন ছেলে জিজ্ঞাসা করেছে ঠিকই, কিন্তু দৃষ্টি খাবারের দিকেই। এদিকে সুব্রতার কাশি উঠে গেল। আবার সেই ব্যথা, মেডিসিন। মেয়েটা কেসে আবার নিজেই ঢকঢক করে আবারও পানি খেয়ে নিল। তার সাথে এসব কি হচ্ছে? আল্লাহ! মেহরাত পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার দিকে। আজকে খুব নার্ভাস লাগছে মেয়েটাকে। বেশি ব্যথা হচ্ছে কি? মেহরাদের চাহনি দেখে সুব্রতা তড়িৎ এদিক সেদিকে মাথা নাড়াল, অর্থাৎ ব্যথা নেই। মেহরাত ভ্রু কুঁচকেই তাকিয়ে রইল। মেয়েটা খুব আজব বিহেভ করছে তো। সুব্রতা কোন রকম দুটো খেয়ে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে যেতে চাইল। যাওয়ার আগে বিদায় নিল বড় মা মেঝো মা এর কাছে। তাকে আসতে দেখে সোহানা ঢেং ঢেং করে বেরিয়ে গেল গাড়ির উদ্দেশ্যে। সুব্রতাও গেল পিছু পিছু। কিন্তু মেয়েটার পা চলতে চায় না। উদ্ভট চিন্তায় মাথা জ্যাম হয়ে আছে। আজ সারাদিন এগুলোই চোখের সামনে ভাসবে বুঝি। মেহরাদ এক হাতে কোট ঝুলিয়ে সুব্রতার পিছু পিছুই বের হচ্ছে অফিসের উদ্দেশ্যে। বরাবরের মতোই তাদের গাড়ি এক স্থানে রাখা। মেহরাদ সুব্রতাকে পরখ করছে কপালে ভাঁজ ফেলে। মেয়েটার কি হয়েছে আজ? সুব্রতার দু কদম তার এক কদম সমান। মিনিটের মধ্যে দুজনের অবস্থান হলো পাশাপাশি। সুব্রতা পাশে তাকিয়ে দেখল মেহরাদ তার পাশে। আচমকা তার পা, এ পা লেগে গেল পা, এর গতি বাড়াতে গিয়ে। আবারও ধপ করে পড়তে নিলে মেহরাদ বাহু চেপে ধরল। ইডিয়েট, কি সমস্যা? এরকম করছিস কেন? উদ্ধৃতি চিহ্ন। সুব্রতার সব তালগোল পাকাচ্ছে চক্রাকারে। সে নিজেকে আবারও সেই স্বপ্নের মধ্যে মনে করল। সে কোন কিছু না ভেবেই নিজের বাহু থেকে মেহরাদের হাতখানা সরাতে সরাতে বলতে থাকল, ছাড়ুন, ছাড়ুন আমায়। এত বড় আপনাকে আমি সামলাতে পারবো না। আমায় ব্যথা দিবেন আপনি। আপনি আর আমার সামনে আসবেন না। মেহরাদ এক ভ্রু উঁচিয়ে তীক্ষ্ণ চোখে পরখ করছে সুব্রতার পাগলামো। মেয়েটার অতিরিক্ত হাইপার টেনশনে আছে। পুরো মুখশ্রী রক্তিম হয়ে আছে। চোখ তুলে তাকাচ্ছে না তার দিকে। দৃষ্টি নামিয়েই হাত নাড়িয়ে আবোল তালো বকছে। এরকম করার কারণ কি? আর এসবি কেন বলছে? মাথা গেছে? হোয়েন ডিড আই হার্ট ইউ? সুব্রতা এদিক সেদিকে মাথা নাড়াল অনবরত। ছুটে চলে যেতে চাইল, কিন্তু মেহরাদ আবারও আটকে ধরেছে ওর বাহু। আবারও রাশভারী কণ্ঠে শুধালো, এত বড় আপনায় মানে কি? তোর কি মনে হয় আমি হাতি? সুব্রতা এযাত্রায়ও তড়িঘড়ি করে মাথা নাড়াল। মেয়েটার নিঃশ্বাসের পালা বাড়ছে, মুখশ্রী ঘেমে নিয়ে একাকার। মাথা এখনো নিচুই। ইউজ ইউর ঠাং শুভ্রা। সে ইন ওয়ার্ড। গম্ভীর স্বরে বলল মেহরাদ। সুব্রতা ভয় পেল মেহরাদের গম্ভীর স্বরে। লোকটা আবার ভুল বুঝবে তাকে? সে তো তাকে হাতি বুঝায়নি। সে নিজেই ছোট। আপনায়, আপনায় কিচ্ছু বলিনি তো। আমি নিজেই ছোট। সেটা বলেছি। আর এটা তুই কেন বলেছিস? এমনি, এমনি। আমায় যেতে দিন। দেরি হয়ে যাচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। উহু, তাকা এদিকে। তাকাচ্ছিস না কেন? সবকিছু ক্লিয়ার কর। ওয়ের্ড বিহেভ করছিস কেন? না না, আমি তাকাতে পারবো না। আমার চোখ দুটো নষ্ট হয়ে গিয়েছে। আমি আর আপনার দিকে তাকাবো না। এ যাত্রায় মেহরাদের চোয়াল শক্ত হলো। মেয়েটা সেই কখন থেকে কি পাগলের মতো বলে যাচ্ছে। সে হাতের চাপ আরো দৃঢ় করল। চাপা স্বরে বলল, কি বলছিস ভেবে বলছিস তো? তুই বলতে চাচ্ছিস আমি এতটাই বাজে, যে আমার দিকে তাকাতে পারবি না? আমি খারাপ? সুব্রতা যেন আতকে উঠল। তাকে অযথাই ভুল বুঝে যাচ্ছে। সে কখন এসব বলল? তার সাথে রাত থেকে এসব কি হচ্ছে? সে মেহরাদের রাগী দৃষ্টির দিকে তাকিয়ে হরহর করে বলতে থাকল, আপনি ভুল বুঝছেন। আপনি ভালো, আমিই খারাপ। তাই তো এরকম জঘন্য স্বপ্ন দেখলাম আপনায় নিয়ে। মেহরাদের কপালের ভাঁজ সমান্তরাল হলো।
চোখ দুটো তীক্ষ্ণ তবুও সে তার স্বরে জিজ্ঞেস করল, শাওয়ার নিয়েছিস? হু, উদ্ধৃতি চিহ্ন। কেন? কারণ শুভ্রতার কথা আটকে গেল, গলা দিয়ে কোনরা বের হলো না আর। সে মাঝে মধ্যেই শাওয়ার নেয় সকালে কলেজে যেতে, কিন্তু আজ কারণ তো ভিন্ন। সে চাইলেই গুছিয়ে মিথ্যে বলতে পারত, কিন্তু তার মাথায় তো কিছুই কাজ করছে না। মেহরাদের নিকট মেয়েটার আজে বাজে কথা, চোরা লজ্জালু চাহনি, পাগলামো সব যেন নিমেষেই চোখের সামনে ধরা পড়ল। তার গম্ভীর ঠোঁটের কোণা বেঁকে আসতে চাইল, কিন্তু ঠোঁটে ঠোঁট চেপে আটকে রাখল। তবে কণ্ঠে ঠাট্টা মিশিয়ে শুধালো, আচ্ছা, তো জঘন্য স্বপ্ন দেখেছিস? আর সেই স্বপ্নে আমি তোকে ব্যথা দিয়েছি? কোথায়? শুভ্রতা অস্থির হয়ে গেল, তার পুরো দেহ থেকে উষ্ণ তাপ বের হচ্ছে যেন। নিচের ঠোঁটে দাঁত কামড়ে রইল। এরই মাঝে মেহরাদ আবারও শুধালো, হোয়ার ডিড আই হার্ট ইউ শুভ্রা, ইন ইউর ড্রিমস? উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতা অনবরত মাথা নাড়িয়ে না বুঝাতে থাকল, অর্থাৎ সে বলবে না, কিছুতেই না। ছুটতে চাইল প্রাণপণে। মেহরাদ হাতের বাঁধন কিছুটা আলগা করল, কিছুটা ঝুঁকে শুভ্রতার ঘনিষ্ঠ হয়ে মৃদুস্বরে আওড়াল, হ্যাপি সুইট ওয়েট ড্রিমস সুইটহার্ট। শেষের কথাটা অস্পষ্ট বাজল শুভ্রতার কানে। তার নিঃশ্বাস জমে গেল যেন। হাতটা কিছুটা হালকা লাগতে এদিক সেদিকে আর তাকালো না। দৌড়ে গাড়ির ভিতর ঢুকে দরজা আটকে দিল। দু গালে গাড়ির ভেতর থেকে পানির বোতল নিয়ে চেপে ধরল। ফেটে রক্ত বের হয়ে যাবে যেন এত তাপ ছড়াচ্ছে। এ যাত্রায় মেহরাদ আর আটকালো না নিজেকে। ঠোঁটের কোণা বাঁকিয়ে হেসে ফেলল। নির্লজ্জ হাসি, নিচের ওষ্ঠ দংশন করে আওড়ালো, তোর স্বপ্নেও আমার রাজত্ব, জান। আর তুই কি না আমার কাছ থেকে মুক্তি চাস? হাউ সিলি, হাহ, চলবে।